হাই প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন এবং বুঝতে পারছেন কী কারণে এতদিন পরে আমি আপনাদের সামনে হাজির হলাম। ভিডিও আসলে করতে মন চাচ্ছিল না, কিন্তু অনেক দিন যাবৎ যেহেতু আপনাদের সামনে আসি না, সেটিও একটি মানে মনটাকে পীড়া দিচ্ছিল যে যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছি না, আপনারা হয়তো আমাকে ভুলে যাচ্ছেন। আর সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে ভাবলাম যে হয়তো এই মুহূর্তে জমিজমার এই প্যাচাল হয়তো কারো ভালো লাগবে না, কিন্তু যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা বারে বারে আমি যখন সার্চ করি দু একদিন পর, তখন দেখি যে অনেক কমেন্ট সেটি গত 10 মিনিটের মধ্যে কেউ করেছে, বা 2 দিন আগে করেছে, 3 দিন আগে করেছে। তার মানে হচ্ছে দর্শক কিন্তু আমার চ্যানেলটি দেখছে এবং যেহেতু প্রশ্ন করছে অবসরে, তাদের অবশ্যই এই প্রয়োজনটা রয়েছে। যেহেতু প্রশ্ন করছে, তাদের সমস্যাটা তারা জানতে চাচ্ছে। এই দিক বিবেচনা করে দর্শক আমি চিন্তা করলাম এই পরিস্থিতিতেও ভিডিওটা করা যায়, কারণ অনেকেই আসলে প্রশ্ন করার মাধ্যমে তাদের তাগিদটা দিয়েছে। আমি সেই তাগিদেরই উত্তর করছি আজকে। তার জন্য আজকে দর্শক সবার সামনে ভিডিও করতে হাজির হয়েছি, বা আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, আজকের একজন আমাকে যে প্রশ্নটি করেছে, আমি সেই প্রশ্নটির উত্তরটি দিচ্ছি। তিনি প্রশ্ন করেছেন যে এজমালি সম্পত্তি ক্রয় করলে, আমি একটু লিখে রেখেছি প্রশ্নটা, যে এজমালি সম্পত্তি কেনার আগে মানে কি কি বিষয় আমাকে দেখতে হবে। দর্শক, এজমালি সম্পত্তি যদি আপনি কিনতে চান, তাহলে আসলে অনেক বিষয় তো দেখার দরকার আছে, অনেক বিষয় দেখার দরকার আছে। সেটি আসলে যদি বলি যে 14-15টা কারণ আছে, সেটা হতে পারে, কিন্তু এত বড় ভিডিও করতে চাচ্ছি না, মানুষ ধৈর্য হারা হয়ে যায়, আসলে দেখে না। আচ্ছা, আমি এই প্রশ্নটার আমি 5টা কারণ অনুসন্ধান করেছি, 5টা সমাধান অনুসন্ধান করেছি। সেটি হচ্ছে, প্রথমেই হচ্ছে যে যখন আপনি কোনো এজমালি সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন, এজমালি হচ্ছে শরিকানাধীন সম্পত্তি। অনেকগুলো শরিক আছে, সেই শরিকের সম্পত্তি আপনি যখন ক্রয় করবেন তখন কি করবেন, অথবা একই দলিলে 4-5 জন মালিক সেই সম্পত্তি আপনি ক্রয় করতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন, এই ব্যাপারগুলো। আচ্ছা, 5টি যে আমি কারণ বলবো, সমাধান বলবো, তার মধ্যে প্রথমটি যেটি হচ্ছে, যদি আপনি সব শরিকদের কাছ থেকে, সব উত্তরাধিকার এদের কাছ থেকে, অথবা সব মালিকের কাছ থেকে যদি একটা দলিলে সবার স্বাক্ষর নিয়ে নেন, সবাই বিক্রেতা হয়ে আপনাকে লিখে দিল, এর চেয়ে ভালো আর কিছু নেই। ধরুন একজন লোক মারা গেছেন, তো সেই তার যে রেখে যাওয়া সম্পত্তি, তার 2 ছেলে, 2 মেয়ে, 2 স্ত্রী, এরকম আছে। ধরো সহজ করে ভাবার জন্য আর কি এরকম বললাম, 2 ছেলে, 2 মেয়ে, 2 স্ত্রী আছে। এখন এটা তো আসলে ইসমাইলি সম্পত্তি, এটা উনি ভাগ করে যায়নি, বা কাউকে লিখেও দিয়ে যায়নি, হেবা করে দিয়ে যায়নি, ওসিয়ত করে দিয়ে যায়নি। এখন কিভাবে করা যেতে পারে? আমি এই যে বললাম যে 1 নম্বর, তাহলে এই 2 ছেলে, 2 মেয়ে, এই 2 স্ত্রী, এই সবার কাছ থেকে যদি আপনি একবারে একটা দলিলে ক্রয় করে নেন, তাদেরকে দাতা হিসেবে নিয়ে, তাহলে কিন্তু দর্শক ঝামেলা একেবারেই চুকে গেল, আপনার জীবনেও কখনো প্রবলেম হবে না। এটি হলো সবচেয়ে বেস্ট ওয়ে। আচ্ছা, এখন আসি যে যদি দেখা যায় যে না, সকল ওয়ারিশানরা, শরিকরা বিক্রি করতে চাচ্ছে না, তারা যে কোনো একজন বিক্রি করতে চাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কি কি দেখতে হবে? আচ্ছা, এই ক্ষেত্রে দর্শক দেখবেন যে যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতে চাচ্ছেন, সে মূলত সব দাগে দাগে সম্পত্তি
বিক্রি করছে কিনা। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। ধরুন যে লোকটি মারা গেছে, যার সম্পত্তি ছিল আর কি, এটি যে যার কাছ থেকে জমিটা ক্রয় করছেন তার বাবার সম্পত্তি, হয়তো শরিকানা সম্পত্তি। তো তার হয়তো 10টা-12টা দাগে সম্পত্তি আছে। এখন 10টা-12টা দাগে যদি প্রত্যেকটা দাগে দাগে তিনি বিক্রি করেন, তাহলে এটা বৈধ হবে। কারণ প্রত্যেকটা দাগে, প্রত্যেকটা জমির প্রতি ইঞ্চিতে প্রত্যেকটা শরিক মালিকানা দাবি রাখে। তো সেই হিসেবে আপনাকে দ্বিতীয়ত দেখতে হবে যে প্রত্যেকটা দাগে দাগে আপনি জমি ক্রয় করছেন কিনা। বোঝা গেল দর্শক? আচ্ছা, এবং 3 নম্বর হচ্ছে যে যদি এরকম হয়ে থাকে যে প্রত্যেক ওয়ারিশরা, প্রত্যেক শরিকরা বিক্রি করতে রাজি না, এখন বিক্রি করতে রাজি না তার এই তাদের সম্পত্তিটুকু, তারা পরে বিক্রি করবে, তাদের এখন প্রয়োজন নাই। সোজা কথা, তাদের এখন ঠেকা নেই। ঠেকাটা হচ্ছে যে বিক্রি করবে তার। তাহলে যখন আপনি দলিলটা করবেন, আমি 3 নম্বরের কথা বলছি, যখন আপনি দলিলটা করবেন, সেই দলিলটাতে দাতা হিসেবে তো অন্যান্যরা আর সাক্ষী মানে দিবে না, স্বাক্ষর দিবে না। তো দলিলের একদম সর্বশেষ যে কয়েকটি কলাম থাকে, তার মধ্যে হচ্ছে চেনা সাক্ষী, চেনা সাক্ষী বা অনেকে বলে চেনাস, এই চেনা সাক্ষী 3টা স্বাক্ষর লাগে। আপনি করবেন কি, অন্যান্য যে শরিক আছে, যেমন 2 ভাই, 2 বোন, 2 স্ত্রী রেখে যে মারা গেছে, তো আপনি এক ভাইয়ের কাছ থেকে কিনবেন। তো বাকি যে 5 জন রয়ে গেল, সে 5 জনের মধ্যে আপনি এক ভাইয়ের নেন, এক বোনের নেন, বা 2 বোনের নেন, এই 3 জন হয়ে গেল। অথবা একজন বোন বাদ দিয়ে আপনি মা যে আছে তার আপনি চেনা সাক্ষী নিয়ে নিলেন। তাহলে কিন্তু মানে সমস্যাটা সমাধান হয়ে যায়। কিভাবে? যে তাদের এইখান থেকে যদি আপনি ওই একজনের কাছ থেকে জমিটা ক্রয় করেন, যেখান থেকে জমিটা উনি বিক্রি করুন, তাদের আর আপত্তি নেই। তাদের আপত্তি নাই বিধায় তারা ওই দলিলে সাক্ষী দিয়েছে যে আমাদের এখানে আপত্তি নেই। এরপরে যদি দেখা যায় যে তারা আপত্তি তুলেছে কোনো কালে, হয়তো 2 বছর পরে, 20 বছর পরে আপত্তি তুলেছে যে না, আমি তো এই জমি সম্পত্তি বিক্রি করিনি, এখান থেকে তো আমারও ওয়ারিশ আছে, আমারও হক আছে এখানে, তখন কিন্তু এই যুক্তি কাজে লাগবে না। কারণ এই দলিল যখন হয়েছে তখন ওনারা সাক্ষী সম্মতি ছিল যে এখান থেকে বিক্রি করতে সে পারে। কাজে চেনাসের ঘরে বা চেনা সাক্ষীর ঘরে এই 3 জনের সাক্ষী আপনি নিয়ে নেবেন। আচ্ছা, এগুলো 3 নম্বর। এখন 4 নম্বরটা বলি। 4 নম্বরটা হচ্ছে যে যাদের সম্পত্তি ক্রয় করছেন, একজনের কাছ থেকে ক্রয় করবেন, সেই তাদের ফ্যামিলির মধ্যে পারিবারিক বন্টননামা দলিল সম্পন্ন হয়েছে কিনা, রেজিস্ট্রি পারিবারিক বন্টননামা দলিল সম্পন্ন হয়েছে কিনা। যদি রেজিস্ট্রি পারিবারিক বন্টননামা দলিল সম্পন্ন হয়ে থাকে, ওকে দর্শক, এটি সাবকল্লা দলিলের সমান গুরুত্ব। এবং আমি বলি যে বন্টননামা, রেজিস্ট্রি দলিল, বন্টননামা, এটি রেজিস্ট্রি বন্টননামা দলিল না, এটা হচ্ছে শান্তি চুক্তি। বন্টননামা দলিলের আরেক নাম আমি দিয়েছি আর কি, যেটা শান্তি চুক্তি। এটা শুধু শান্তি হবে, কোনো অশান্তি আর ভবিষ্যতে হবে না। তো আপনি দেখে নেবেন যে ইজমালি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে শরিকদের মধ্যে, ওয়ারিশদের মধ্যে বন্টননামা রেজিস্ট্রি করা আছে কিনা। যদি বন্টননামা রেজিস্ট্রি না করা থাকে, তো সেক্ষেত্রে আপনি আমার যে 3 নম্বর পয়েন্টটা এবং 2 নম্বর পয়েন্টটা ফলো করবেন। দাগে দাগে, একটা হচ্ছে দাগে দাগে, আরেকটা হচ্ছে চিনাসের ঘরে বা চেনা সাক্ষীর ঘরে সাক্ষী নিয়ে নেবেন। তো এটি গেল 4 নম্বর। আচ্ছা, সর্বশেষ যে কথাটা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক, সেটি হচ্ছে দখল আছে কিনা। যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করছেন, ওই ব্যক্তির তো মূলত প্রত্যেকটা দাগেই তার সম্পত্তিতে অধিকার আছে। আবার অপরপক্ষে যে যাদের কাছ থেকে জমি কিনছেন না, তাদেরও কিন্তু যে জমিটি কিনছেন সেখানেও তাদের অধিকার আছে। এখন আপনি দেখে কিনবেন যে ওই সম্পত্তিটিতে যার কাছ থেকে কিনছেন তার দখল চূড়ান্ত কিনা, নিরঙ্কুশ দখল কিনা। এই নিরঙ্কুশ দখল মানে হচ্ছে
যে অপর শরিকরা কোনো বাধা দিচ্ছে কিনা বা এই দখলটা নিয়ে বিতর্ক আছে কিনা। যদি দেখেন যে না, অপর শরিকরা বলছে না এটা তো আমার ওই ভাইয়েরই সম্পত্তি, এটা অনেকদিন যাবত ওই খায়, এটা আমরা ভাগাভাগি করে ওনাকে ওই ভাগে দিয়েছি, কিন্তু দলিল নেই, বন্টননামা দলিল নেই, সেক্ষেত্রে আপনি ওই যে 4 নম্বর যে আমি কথাটা বললাম, 3 নম্বর যে কথাটা বললাম যে চেনা সাক্ষীটা নিয়ে নেবেন, সেটা করবেন আর কি। আর যদি বন্টননামা দলিল করে নিতে পারেন সেটা ভালো। আচ্ছা, তাহলে কি করতে হবে? 5 নম্বরে দখলটা কিন্তু মেইন, যার কাছ থেকে জমিটা কিনবেন তার দখলটা দেখে নেবেন। যদিও অনেকে বলবেন যে এজমালি সম্পত্তি দখল কোনো ফ্যাক্টর না, প্রত্যেকটা জায়গায় যেহেতু শরিকানা, প্রত্যেকটা জায়গায় মালিকানা আর অধিকার রাখে, কিন্তু আপনাকে তো একটা জায়গা থেকে দখল দিতে হবে, দখল থাকাটা ভালো। অর্থাৎ শরিকানা সম্পত্তি হোক আর যে সম্পত্তি হোক, যদি একটা জায়গায় সে অনেক বছর যাবৎ ভোগ দখল করে থাকে, সেখানে তার দখলের সত্ত্ব সৃষ্টি হয়। এই কারণেই সমস্ত শরিকরা হয়তো বলবে যে এই জমিটা উনিই খায়। তো দর্শক, ভিডিও লম্বা করবো না, আপনারা আশা করি এইসব মানে এই যে প্রশ্নটা যে দর্শক করেছিলেন তার মাধ্যমে আপনারাও এই ব্যাপারটা জানলেন, এবং যে দর্শক ভাই আপনি প্রশ্ন করেছিলেন, আমিও আশা করি যে আপনি উত্তরটি পেয়েছেন আর কি। তো এই সমস্ত বিষয়গুলো আপনি খেয়াল করবেন যখন এজমালি সম্পত্তি ক্রয় করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।